ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে সুপ্রখান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আগের দিন একটা এনটিপিসির পিওয়াইকিউ সেট আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আবার একটা এনটিপিসির পিওয়াইকিউ সেট আলোচনা করব। এটা সিবিটি ওয়ানের প্রশ্নপত্র, ঠিক আছে? সিবিটি ওয়ান। এবং এই পরীক্ষাটি হয়েছিল 13ই জানুয়ারি 2021-এর দ্বিতীয় শিফটে, ঠিক আছে? এরপর দেখো, প্রশ্নপত্রের দিকে যাই। যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে, কে ভারতের নেপোলিয়ন হিসাবে পরিচিত? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত? তো প্রশ্নটা একদম বেসিক প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ডাব্লিউপি কেপিতে প্রায় আসে, ঠিক আছে? তো উত্তর হচ্ছে কি সমুদ্রগুপ্ত, ঠিক আছে? দেখো, গুপ্ত বংশ, গুপ্ত বংশ, গুপ্ত বংশ হচ্ছে তোমার নর্থ ইন্ডিয়ার যেসব বংশগুলো শাসন করেছে তাদের মধ্যে গুপ্ত বংশ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ কি, গুপ্ত বংশের সময় নানা রকম পরিবর্তন, নানা রকম ডেভেলপমেন্ট কিন্তু হয়েছিল। তার কারণে ভারতের ইতিহাসের স্বর্ণিম যুগ বলা হয়। কি বলা হয়? ভারতের ইতিহাসের স্বর্ণিম যুগ, ঠিক আছে, বলা হয়। এরপর দেখো, গুপ্ত বংশের যে টাইম পিরিয়ড, প্রথমত আমরা সেটা দেখব, ঠিক আছে? 240 বিসি থেকে 550 বিসি, অ্যাপ্রক্স, ঠিক আছে? এটা অ্যাপ্রক্স, কিন্তু এটা হচ্ছে গুপ্ত বংশের টাইম পিরিয়ড। আচ্ছা, গুপ্ত বংশের স্থাপনা কে করেছিল? প্রথম প্রশ্ন যেটা আসে, যে সংস্থাপক কে, সেটা হচ্ছে শ্রীগুপ্ত। সংস্থাপক শ্রীগুপ্ত। দেখো, তোমরা হয়তো ভাববে যে নেপোলিয়ান থেকে আমি শ্রীগুপ্তে কেন আসছি। কারণ গুপ্ত বংশের একটা সামারি তোমাদেরকে বলে দিই, যদি কোনোদিন ভবিষ্যতে আবার গুপ্ত বংশের নিয়ে প্রশ্ন আসে, তোমরা সেখানে একদম 100% উত্তর করতে পারবে। তার জন্যই এই সামারিটা দেওয়া, ঠিক আছে? এই যে শ্রীগুপ্ত, ইনি একটা উপাধি নিয়েছিলেন, সেটা হচ্ছে রাজা উপাধি, ঠিক আছে? কি উপাধি নিয়েছিলেন? রাজা। এই উপাধিটা তিনি নিয়েছিলেন। এরপর আসে শ্রীগুপ্তের পুত্র ঘটোৎকচ, এবং তারপর আসে চন্দ্রগুপ্ত প্রথম। কে আসে? চন্দ্রগুপ্ত প্রথম। ইনি মহারাজা উপাধি নিয়েছিলেন। কি নিয়েছিলেন? মহারাজা উপাধি। তার কারণে চন্দ্রগুপ্ত প্রথমকে কি বলা হয়? বাস্তবিক সংস্থাপক। বাস্তবিক সংস্থাপক, ঠিক আছে? চন্দ্রগুপ্ত প্রথম। আচ্ছা, গুপ্ত বংশের রাজধানী কি ছিল? রাজধানী ছিল পাটলিপুত্র। ক্যাপিটাল কি ছিল? পাটলিপুত্র, ঠিক আছে? বা পাটলিপুত্রা, যেটা তোমরা বলবে। এরপর দেখো, এই যে চন্দ্রগুপ্ত প্রথম, ইনি বিবাহ করেছিলেন কুমার দেবীকে, বৈশালীর কন্যা, রাজকন্যা কুমার দেবী, ঠিক আছে? তো এই কুমার দেবী হচ্ছেন প্রথম মহারানী যার নামে কয়েন প্রচলিত হয়েছিল, ঠিক আছে? প্রথম ভারতীয় মহারানী যার নামে কয়েন প্রচলিত হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। চন্দ্রগুপ্ত প্রথমের পর সিংহাসনে বসেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, ঠিক আছে? সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন। এনার যে টাইম পিরিয়ড, সেটা হচ্ছে তোমার 350 থেকে 375 বিসি। এনার একটা উপাধি ছিল কি? পরক্রমাঙ্ক। প্রক্রমাঙ্ক উপাধিটা ছিল, ঠিক আছে? এরপর দেখো, সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান। এখানে প্রশ্নটা হচ্ছে, যদি বলা হয় তাকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা কে দিয়েছিলেন, তার নাম হচ্ছে বিসেন্ট স্মিথ, ঠিক আছে? বিসেন্ট স্মিথ, এই ব্যক্তি সমুদ্রগুপ্তকে কি বলেছিল? ভারতের নেপোলিয়ান। ইনি একজন ঐতিহাসিক, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে যে
কি বলে, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছিলেন কে? তখন মনে রাখবে নামটা, বিসেন্ট স্মিথ। ঠিক আছে। এরপর দেখো সমুদ্রগুপ্ত তিনি তার সময়কালে 6 প্রকারের সোনার কয়েন প্রচলন করেছিলেন। ঠিক আছে, 6 প্রকারের সোনার কয়েন। তার মধ্যে একটা হচ্ছে গরুর প্রকার, একটা হচ্ছে গরুর, এগুলো হচ্ছে সব টাইপ। ঠিক আছে। একটা হচ্ছে তোমার পরশু, পরশু, ঠিক আছে, যেটা পরশুরামের হাতে থাকে। তারপর হচ্ছে ধনুর্ধারী, ধনুর্ধারী। আর কি রয়েছে? অশ্বমেধ, অশ্বমেধ 5। ব্যাঘ্রহন্তা, তার মানে কি? যিনি বাঘকে হত্যা করেছেন। আর 6 নম্বর হচ্ছে বীণা বাদন। আর মনে রাখবে সমুদ্রগুপ্তের সময় যে কয়েনগুলো প্রচলিত ছিল তার মধ্যে একটা বিখ্যাত কয়েন হচ্ছে কি, এরকম একদিকে হচ্ছে বীণার ছবি আর নিচে হচ্ছে সৈনিক, মানে আরেক পিঠে সৈনিকের ছবি। তো এই ধরনের যে কয়েন সেটা প্রচলিত ছিল সমুদ্রগুপ্তের সময়ে। ঠিক আছে। আর সমুদ্রগুপ্তকে কেন বলা হয় ভারতের নেপোলিয়ান, মনে রাখবে সমুদ্রগুপ্ত, ঠিক আছে, তাকে নিয়ে একটা কথা ছিল যে সমুদ্রগুপ্তের ঘোড়া নাকি 3 সমুদ্রের জল খায়। তো ভারতে দেখো আমাদের 3 দিক দিয়ে আমরা সমুদ্র দ্বারা বেষ্টিত। এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, ঠিক আছে, এদিকে রয়েছে আরব সাগর, আর এদিকে রয়েছে হিন্দুস্তান মহাসাগর বা হিন্দ মহাসাগর। ঠিক আছে। তো দেখো সমুদ্রগুপ্ত কি করেছিল, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত মিলিয়ে প্রায় সব অংশই দখল করে নিয়েছিল। তার কারণেই সমুদ্রগুপ্তের যে ঘোড়া 3 সমুদ্রের জল খেত বলে প্রচলিত ছিল। চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের পর আসে চন্দ্রগুপ্ত দ্বিতীয়। চন্দ্র দ্বিতীয়, ঠিক আছে, চন্দ্রগুপ্ত। 1 মিনিট, কি হলো এটা? হুম, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, ইনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। বিক্রমাদিত্য উপাধিটি নিয়েছিলেন। তারপর আসে কুমারগুপ্ত। কুমারগুপ্ত কি করেছিল? দেখো এনার সময় তিনি নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি স্থাপনা করেছিলেন। ঠিক আছে। আর স্কন্দগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের অন্তিম অন্তিম প্রতাপী শাসক। ঠিক আছে। আর কি বলে, যদি বলা হয় যে গুপ্ত বংশের শেষ, ঠিক আছে, লাস্ট শাসক কে ছিলেন, তার নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। এটা হচ্ছে গুপ্ত বংশ সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট, ইউএনডিপি এর পূর্ণ রূপ কি? ইউএনডিপি, ঠিক আছে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাকি ইউনাইটেড নেশন ডিজিটাল প্রোগ্রাম, নাকি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট, নাকি ইউনাইটেড নেশন ডিজিটাল প্রোগ্রাম? ইউএনডিপি এটা ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো ইউএনডিপির যে স্থাপনা কবে হয়? এটা কিন্তু ইউনাইটেড নেশনেরই একটা পার্ট, ঠিক আছে, একটা অঙ্গ বলা চলে। সেটা হচ্ছে 22শে নভেম্বর 1965-এ। আর এটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার সেটা হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে। এরপর দেখো এই যে ইউএনডিপি, এই ইউএনডিপির তরফ থেকে 2 ধরনের ইন্ডেক্স জারি করা হয়। একটা হচ্ছে এইচডিআই আর একটা হচ্ছে তোমার এসডিজি। এই 2 ধরনের ইন্ডেক্স জারি করা হয়। এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আরেকটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো দেখো এই যে এইচডিআই,
এইচডিআই এর যে ইন্ডেক্স সেটা জারি করার তিনটা বেস রয়েছে বা আধার রয়েছে, তিনটা আধার। আধার তিনটা কি কি? এক হচ্ছে তোমার লিটারেসি রেট, কোনো একটা কান্ট্রির যে সাক্ষরতার হার সেইটা। দু নম্বর হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম কি? প্রতিটা ব্যক্তির গড় আয় কত সেটা। আর একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, ঠিক আছে, মানে কতদিন বাঁচছে। এটা হচ্ছে এইচডিআই, এই তিনটা আধারের উপর নির্ভর করে র্যাঙ্ক তৈরি করা হয়। তো এখানে 2023-24 ভারতের র্যাঙ্ক কত ছিল? 134। 134 কতগুলো দেশের মধ্যে? 193টা দেশের মধ্যে, ঠিক আছে। আর যদি বলা হয় প্রথম র্যাঙ্কে কে রয়েছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। বোঝা গেছে? এরপর দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটার হচ্ছে মেন উদ্দেশ্য কি? এনভায়রনমেন্টকে কনসিডার করে কত রকমের ডেভেলপমেন্ট হচ্ছে, কেমন ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এখানে র্যাঙ্কিং হিসাবে ইন্ডিয়া রয়েছে তোমার 109তে, 166টা দেশের মধ্যে। আর এখানে প্রথম রয়েছে কে? সেটা হচ্ছে ফিনল্যান্ড, ঠিক আছে। এই গেল ইউএনডিপি। নেক্সট, নিচের কোনটি সেলুলার প্রক্রিয়ায় বেশিরভাগের জন্য শক্তির মুদ্রা, মানে কোষের ভিতরে শক্তির কারেন্সি হিসাবে কে কাজ করে? পাইরুভেট, গ্লুকোজ, এটিপি নাকি এডিপি? তো দেখো, আহ, কোষের ভেতরে যদি বলা হয় শক্তির মুদ্রা বা কারেন্সি হিসাবে কাজ করে কে, সেটা হচ্ছে এটিপি, ঠিক আছে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো দেখো এটা হচ্ছে কি? এটা হচ্ছে এক ধরনের অর্গানিক কম্পাউন্ড, যেটা অ্যাডেনাইন এবং সুগার রাইবোজ দ্বারা তৈরি। এই অণুটার খোঁজ করেছিল কে? এই অণুটার খোঁজ করেছিল 1929 সালে কার্ল লেহম্যান। কার্ল লোহম্যান, ঠিক আছে। আর এটিপি কোথায় সংশ্লেষিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। তার জন্য মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় যে এটিপি কে প্রথম সংশ্লেষিত করেছিল কে, সেটা মনে রাখবে 1948 সালে আলেকজান্ডার টড। আলেকজান্ডার টড কি করেছিলেন? প্রথম এটিপি অণু সংশ্লেষিত করেছিলেন। প্রথম এটিপি অণু সংশ্লেষিত করেছিলেন, ঠিক আছে। কে করেছিলেন? আলেকজান্ডার টড। এরপর এডিপি, এ দেখো কি রয়েছে? এডিপি। এডিপিটা কি? এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট। যখন এটিপি থেকে একটা ফসফেট অণু হারিয়ে যায়, তখন সেটা এডিপিতে পরিণত হয়। এটা মনে রাখবে শুধু। নেক্সট, নিম্নোক্তদের মধ্যে কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? ডক্টর কে এম মুন্সি, এ ভি ঠক্কর নাকি এন গোপাল স্বামী আয়াঙ্গার নাকি সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ? তো দেখো, ভারতীয় যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, ঠিক আছে, সেই ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন না কে? এ ভি ঠক্কর। প্রথমত দেখো, ড্রাফটিং কমিটিটা কি? এটা হচ্ছে একটা এক ধরনের কমিটি যেটা সংবিধানের যে মূল খসড়া, যেটাকে বলা হয় বেসিক খসড়া, ঠিক আছে, সেটা তৈরি করেছিল। এবং এই কমিটিটার গঠন হয়েছিল কবে? কমিটিটা হয়েছিল তোমার 29 আগস্ট 1947 সালে, এই দিন এটার গঠন হয়। আচ্ছা, ড্রাফটিং কমিটির হেড কে ছিল? হেড ছিল তোমার বি আর আম্বেদকর, ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর, হ্যাঁ, ডক্টর বি আর আম্বেদকর।
বাকি অন্যান্য মেম্বার কে কে ছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। যেমন প্রশ্নটা দেখতে পেয়েছো, একটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। আর কে ছিলেন? আর ছিলেন এন গোপাল স্বামী আয়াঙ্গার। এন গোপাল স্বামী আয়াঙ্গার, ঠিক আছে। আর কে ছিলেন? আর ছিলেন কৃষ্ণস্বামী আইয়ার। কৃষ্ণস্বামী আইয়ার। আর কে ছিলেন 4 নম্বরে? ডক্টর কে এম মুন্সি। ডক্টর কে এম মুন্সি, ঠিক আছে। 5 নম্বরে হচ্ছে সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। 6 নম্বর হচ্ছে টি টি কৃষ্ণ কৃষ্ণমাচারী। টি টি কৃষ্ণমাচারী ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার এন মাধবন। এটা হচ্ছে টোটাল যে ড্রাফটিং কমিটি 7 জনের মেম্বার, তার মধ্যে একজন হেড আর বাকি জন মেম্বার, ঠিক আছে। 1+6, এটা হচ্ছে তোমার ড্রাফটিং কমিটি। এরপর দেখো সংবিধান সরি, সংবিধান সভা। সংবিধান সভা, এইখান থেকে একটা জিনিস মনে রাখবে, যে সংবিধান সভার প্রথম বৈঠক যখন হয়েছিল 9ই ডিসেম্বর 1946, 1946, ঠিক আছে। এই দিন ড্রাফটিং এই সরি সংবিধান সভার একজন টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন। কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। ডক্টর সচিদানন্দ নন্দ সিনহা, ইনি ছিলেন টেম্পোরারি প্রেসিডেন্ট, ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে 11ই ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি কি, তিনি সংবিধান সভার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন। আচ্ছা, সংবিধান সভার যে কি বলে পরামর্শদাতা কে ছিলেন? পরামর্শ মূল পরামর্শদাতা তার নাম হচ্ছে বি এন রাও, ঠিক আছে। বি এন রাও, খুব গুরুত্বপূর্ণ নাম। নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য? বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, মহারাষ্ট্র। প্রথমত বক্সাইট কোথায় সব থেকে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে। উড়িষ্যা ভারতবর্ষের সব থেকে বেশি বক্সাইট প্রডিউস করে, ঠিক আছে। বক্সাইটের কাজটা কি? সেটা হচ্ছে তোমার পেট্রোল, কাঁচা পেট্রোল বা কাঁচা যে তেল আমরা মাটির নিচের থেকে বার করি সেটা, এবং নুন পরিষ্কার করতে বক্সাইট সব থেকে বেশি কাজে লাগে। আচ্ছা, উড়িষ্যার কোথায় কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে তোমার কালাহান্ডি, কালাহান্ডি, সম্বলপুর, আরেকটা হচ্ছে তোমার বালঙ্গীর। এই 3টে জায়গায় সব থেকে বেশি বক্সাইট পাওয়া যায় উড়িষ্যাতে। কিন্তু দেখো এখানে এত পরিমাণে বক্সাইট পাওয়া গেলেও এই কালাহান্ডি, সম্বলপুর এবং বালঙ্গীর এই 3টে জায়গারই যারা শিশু, তারাই সব থেকে বেশি পরিমাণে উম, পুষ্টির অভাবে পুষ্টির অভাবজনিত রোগে ভুগছে। কারা? এই উড়িষ্যার এই মানুষগুলো। তাহলে কি, প্রাইভেটাইজেশন যেহেতু হয়ে গেছে, সেখানকার মানুষ কাজ পাচ্ছে না, এবং তাদের যে অবস্থা, এত বক্সাইট তৈরি হচ্ছে, সেখান থেকে বার করা হচ্ছে, কিন্তু তাদের কোনো উন্নতি হয়নি। এরপর দেখো ঝাড়খণ্ড, আর একটা সেকেন্ড যদি বলি পজিশনে কে রয়েছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোথায় কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে দুমকা, এই দুটো নাম মনে রাখবে, দুমকা। আর একটা হচ্ছে কোডারমা। দুমকা আর কোডারমা, ঠিক আছে। উড়িষ্যা হয়ে গেল, ঝাড়খণ্ড হয়ে গেল, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কোথায় কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে তোমার রত্নাগিরি বা রত্নগিরি, রত্নগিরি। আর একটা হচ্ছে তোমার কোলাবা,
এই দুটো জায়গায় বক্সাইট পাওয়া যায়। নেক্সট, নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে ভি বালসার যুক্ত ছিলেন? ভি বালসার, ম্যান্ডোলিন, পিয়ানো, জলতরং নাকি সারঙ্গী? তো এই প্রশ্নগুলো অনেকবার করিয়েছি তোমাদেরকে, তবু দেখে নাও যে ভি বালসার তিনি পিয়ানো বাদক ছিলেন, একজন বিখ্যাত ভারতীয় পিয়ানো বাদক। পিয়ানো বাদক আরো কয়েকজনকার নাম তোমরা একটু নোট করে রাখো, পরীক্ষায় আসতেও পারে। একটা হচ্ছে আদানি স্বামী, আদানি স্বামী। আর কে রয়েছে? অনিল শ্রীনিবাসন, অনিল শ্রীনিবাসন। উস্তা সরি, উৎসব লাল, উৎসব লাল। ঠিক আছে। ম্যান্ডোলিন বাদক কে কে রয়েছেন দেখো, একজনকার নাম হচ্ছে বিল মনরোই, বিল মনরোই। আর একটা হচ্ছে ইউ শ্রীনিবাস, ইউ শ্রীনিবাস। তিনি 1998 সালে, 1998 সালে কি পেয়েছেন? পদ্মশ্রী পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন। জলতরং, জলতরংটা কি? এক ধরনের বাদ্যযন্ত্র, এবং জলতরংয়ের ক্ষেত্রে একটা নামই মনে রাখবে, সেটা হচ্ছে মিলিন্দ তুলঙ্কার। এই নামটা মনে রাখবে, মিলিন্দ তুলঙ্কার। ঠিক আছে। আর সারঙ্গী বাদক কে কে রয়েছেন? আব্দুল লতিফ খান, বারবার করিয়েছি, আব্দুল লতিফ খান। আর কে রয়েছে? বুন্দু খান, বুন্দু খান। তাছাড়া আশিক আলী খান, আর হচ্ছে গুলাম আলী। আচ্ছা, আর যদি কোনো নাম আমি বাদ দিয়ে ফেলেছি, তোমরা সেটা একটু কমেন্ট করে জানাও দেখি। নেক্সট, নিচের কোন ডিভাইসটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ঘটনার উপর ভিত্তি করে কাজ করে? গ্যালভানোমিটার, অ্যামিটার, জেনারেটর নাকি বাল্ব? দেখো, ম্যাগনেটিক ইন্ডাকশনের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই যে থিওরিটা, এটা কে দিয়েছিল? তার নাম হচ্ছে তোমার ফ্যারাডে। কে দিয়েছিল? ফ্যারাডে। ঠিক আছে। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ঘটনার উপর ভিত্তি করে কাজ করে জেনারেটর। ঠিক আছে। কে করে? জেনারেটর করে। গ্যালভানোমিটার কি করে? তড়িৎ প্রবাহের মান ও দিক নির্ণয় করে, তড়িৎ প্রবাহের মান ও দিক নির্ণয় করে। ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের সাহায্যে কি করা হয়? বৈদ্যুতিক প্রবাহকে, বৈদ্যুতিক প্রবাহকে অ্যাম্পিয়ারে পরিমাপ করতে কাজে লাগে। প্রবাহকে অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার এককে পরিমাপ করতে কাজে লাগে। ঠিক আছে। আর বাল্ব, বাল্বে কি হয়? বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এবং মনে রাখবে, বাল্বের ভিতরে থাকে কি? সেটা থাকে ফিলামেন্ট। বাল্বের ভিতরে কি থাকে? দেখো, এটা একটা বাল্ব, তো এখানে কি থাকে? একটা ফিলামেন্ট থাকে। এই যে ফিলামেন্ট, এই ফিলামেন্ট কি দিয়ে তৈরি? ফিলামেন্ট, এই ফিলামেন্ট কি দিয়ে তৈরি? এটা হচ্ছে কপার এবং লেড। কি দিয়ে তৈরি? কপার এবং লেড। একটা একদম সূক্ষ্ম তার, দেখবে যখন বাল্ব কেটে যায় আমরা বলি না, তার মানে তখন ফিলামেন্টটা ছিঁড়ে যায়। নেক্সট, নিচের কোন শহরে বিখ্যাত জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়েছিল বা জালিয়ানওয়ালা বাগ অবস্থিত? সেটা হচ্ছে তোমার কোথায়? পানিপথ, অমৃতসর নাকি আম্বালা নাকি পাটনা? তো দেখো, জালিয়ানওয়ালা বাগ এটা অবস্থিত হচ্ছে অমৃতসর। আর জালিয়ানওয়ালা বাগ বলতে আমাদের কি মনে পড়ে? জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড 1919।
13 এপ্রিল এই দিনটা কি ছিল? এই দিনটা শিখ ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখী উৎসব ছিল। ঠিক আছে, তো ঘটনাটা কি ছিল একটু শুনে নাও। সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট, রুল্যাক্ট অ্যাক্ট, বা যেটাকে আমরা কালো কানুন বলছিলাম, সেই কালো কানুনের বিরোধিতার জন্য দুজন স্থায়ী কংগ্রেস নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল পাঞ্জাবে। দুজন কে কে ছিলেন? একজন ডক্টর সত্যপাল, আরেকজনকার কি নাম ছিল? ডক্টর সৈফুদ্দিন। ঠিক আছে, আরেকজন ছিলেন ডক্টর সৈফুদ্দিন। তো এদেরকে কবে অ্যারেস্ট করা হয়? সেটা হচ্ছে 9 এপ্রিল 1919 অ্যারেস্ট করা হয়। কারণ তারা কি করছিল? রোল্যাক্ট আইনের বিরোধিতা করছিল। তো তাদেরকে যখন অ্যারেস্ট করা হলো, পরবর্তী ক্ষেত্রে 13 এপ্রিল 1919 এই অ্যারেস্টের বিরোধিতা করার জন্য সবাই অমৃতসরের যে জালিয়ানওয়ালাবাগের যে মাঠ ছিল সেই মাঠে উপস্থিত হয়েছিল। কিসের জন্য? একদম প্রোটেস্ট করার জন্যও নয়, তারা শুধুমাত্র একটা আলোচনার জন্য জড়ো হয়েছিল কয়েক হাজার মানুষ। সেখানে জেনারেল আর ডায়ার, ঠিক আছে, জেনারেল আর ডায়ার কি করেছিল? গুলি করার পারমিশন দিয়ে দিয়েছিল, কোনো রকম আগের থেকে ইনফরমেশন না দিয়েই গুলি করেছিল, এবং কয়েক হাজার সেখানে শিখ আমাদের ভাই বোনরা মারা গিয়েছিল। ঠিক আছে, এরপর এই যখন হত্যাকাণ্ডটা হলো, তারপর জেনারেল আর ডায়ারের উপর ইনভেস্টিগেশনের জন্য ব্রিটিশ সরকার একটা কমিশন গঠন করলো, সেটা হচ্ছে হান্টার কমিশন। হান্টার কমিশন, ঠিক আছে, এবং এই হান্টার কমিশনের যখন রিপোর্ট এলো, তখন সেখানে কি দেখা গেল? জেনারেল আর ডায়ারকে নির্দোষ বলে প্রমাণ করা হয়েছিল এই হান্টার কমিশন। এবং পরবর্তী ক্ষেত্রে ইংল্যান্ডের হাউস অফ লর্ড, ঠিক আছে, লর্ডস কি করেছিল? এই জেনারেল আর ডায়ারকে সোর্ড অফ অনার এই পুরস্কারটা দিয়েছিল। ঠিক আছে, নেক্সট, রাজা জর্জ তৃতীয় কোন সালে মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন? 1757, 1774, 1857। তো দেখো, মাদ্রাজের যে সুপ্রিম কোর্ট সেটা গঠন হয়েছিল 1800 সালে। মনে রাখবে 1773 রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। এবং এই অ্যাক্ট অনুযায়ী 1774 সালে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কলকাতাতে স্থাপনা করা হয়। ঠিক আছে, আর এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে ছিলেন? এলিজা ইমফে। এবং পরবর্তী ক্ষেত্রে মাদ্রাজ ও বোম্বেতেও কিন্তু সুপ্রিম কোর্ট স্থাপনা করা হয়। এরপর দেখো, আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলে দিই, ভারতের সুপ্রিম কোর্ট কবে গঠন হয়েছিল? 28 জানুয়ারি 1950। ঠিক আছে, এটা একটা ছোট্ট বিষয়। এরপর দেখো, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের টোটাল হাইকোর্টের সংখ্যা কটা? হাইকোর্ট সেটা হচ্ছে 25টা। তার মধ্যে প্রাচীন হাইকোর্ট হচ্ছে 3টা, একটা হচ্ছে ক্যালকাটা বা কলকাতা, একটা হচ্ছে বোম্বে বা মুম্বাই, আর একটা হচ্ছে মাদ্রাজ বা চেন্নাই। এই 3টা হাইকোর্ট 1862 খ্রিস্টাব্দে গঠিত হয়। ঠিক আছে, কিন্তু কিছুদিন আগেও পেয়েছে, যেমন কলকাতা হাইকোর্ট হয়েছিল তোমার 1 জুলাই। ঠিক আছে, তো এই যে কলকাতা হাইকোর্ট, এটা হচ্ছে 1 জুলাই, এটা হচ্ছে বোম্বে হয়েছিল তোমার 14 আগস্ট, আর এটা হচ্ছিল 16 আগস্ট। ঠিক আছে, তো দেখো, এই যে টোটাল 3টা হাইকোর্ট, এটা এই 3টাই কিন্তু ভারতের সব থেকে প্রাচীন হাইকোর্ট। তার মধ্যে কলকাতা হাইকোর্ট সব থেকে প্রাচীন, এবং নবীনতম হাইকোর্ট হচ্ছে দুটা, একটা হচ্ছে তেলেঙ্গানা আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই দুটাই 2019 সালে গঠিত হয়। ঠিক আছে, নেক্সট, নিচের কোন স্থানে নট
নটরাজ একজন পাথর পুরুষ নাচের চিত্র আবিষ্কৃত হয়েছিল, মানে নটরাজের মূর্তি পাওয়া গেছিল যেটা একটা নাচের স্টাইল। রংপুর, লোথাল, মহেঞ্জোদাড়ো নাকি হড়প্পা? প্রথমত উত্তরটা দেখে নাও, সেটা হচ্ছে হড়প্পা। ঠিক আছে, হড়প্পাতেই নটরাজের মূর্তি পাওয়া গিয়েছিল। আচ্ছা, এই হড়প্পা সভ্যতার খোঁজ করেছিল কে? সেটা হচ্ছে 1921 সালে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি, ঠিক আছে, তিনি প্রথম খোঁজ করেছিলেন। কোন নদীর তীরে? তীরে রাবি নদীর তীরে। এটাও প্রশ্ন আসেছে, কোন নদীর তীরে? রাবি নদীর তীরে। এখান থেকে দুটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে। একটা হচ্ছে সমাধি, যে সমাধিটার নাম রাখা হয়েছে R37। আর কি পাওয়া গেছে? আর একটা পাওয়া গেছে মূর্তি, নটরাজের মূর্তি ছাড়াও এই মূর্তিটা হচ্ছে একটা মূর্তি যেখানে এক স্ত্রীর যোনি থেকে কি হচ্ছে, একটা চারা গাছ জন্ম নিচ্ছে। তার মানে কি, এই সময়কালেও মানুষের মধ্যে এই ধারণাটা ছিল যে আমাদের নতুন জীবনের উৎপত্তি একজন নারীর দেহ থেকেই হয়। সেটারই একটা সাইন হিসাবে এই মূর্তি বানানো হয়েছিল, যে একটা স্ত্রীর যোনি থেকে একটা নতুন চারা গাছের জন্ম হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো, হড়প্পা হয়ে গেল। এরপর মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি? মৃতকের টিলা। মৃতকের টিলা, এটার খোঁজ করেছিল কে? রাখাল দাস ব্যানার্জি। ঠিক আছে, কত সালে করেছিল? 1922। ঠিক আছে, কোন জায়গায়? সিন্ধু নদীর ডান তীরে। এই প্রশ্নটা এসছে। সিন্ধু নদীর ডান তীরে। আচ্ছা, মহেঞ্জোদাড়োর থেকে আমরা কি কি পেয়েছি? একটা পেয়েছি গ্রেট বাথ, আর কি পেয়েছি? আন্নাগার, আর কি পেয়েছি? আন্নাগার পেয়েছি, এবং পশুপতিনাথের মূর্তি, পশুপতিনাথ মূর্তি পেয়েছি মহেঞ্জোদাড়োর থেকে। রংপুর, রংপুর হচ্ছে তোমার 1931 সালে এটার খোঁজ করা হয়, এবং এটা খোঁজ করেছিল মাধব স্বরূপ। কে করেছিল? মাধব স্বরূপ। আর এখান থেকে ফেমাস যে জিনিসটা পাওয়া গেছে সেটা হচ্ছে ধানের ভুসি। ধানের ভুসির প্রমাণ পাওয়া গেছে রংপুরে। আর লোথালকে বলা হতো বাণিজ্যিক শহর। ঠিক আছে, আহ, এইখানে 3 যুগলের সবার 3 যুগলের কি পাওয়া গেছে? কবর পাওয়া গেছে। কোথায়? লোথালে। আর এটা কি বলা হতো? বাণিজ্যিক শহর। আচ্ছা, সিন্ধু সভ্যতার নামকরণ কে করে? এই প্রশ্নটা কিন্তু আসে। ঠিক আছে, সিন্ধু সভ্যতার নামকরণ করেন কে? তার নাম হচ্ছে জন মার্শাল। জন মার্শাল। ঠিক আছে, নেক্সট। 1969 সালে ভারতে কটি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? ঘুরিয়ে ফিরিয়ে সে একই প্রশ্ন 5 ইয়ার প্ল্যানিং থেকে। ঠিক আছে, তো দেখো 1969 সালে টোটাল 14টা ব্যাংকে জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল। তো এটা হচ্ছে তোমার 1969, মানে চতুর্থ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 4th 5 year প্ল্যানিং, সেই সময়কার ঘটনা। কত সালে? ঠিক আছে, 4th 5 year প্ল্যানিং এর সময়কার ঘটনা। এবং যে টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে 1969 থেকে 1974, এই সময়কালটা 4th 5 year প্ল্যানিং। এটার যে ড্রাফট, এটা কে বানিয়েছিল? তার নাম হচ্ছে গডগিল। গডগিল বাবু ড্রাফট বানিয়েছিল। আর এই 5 ইয়ার প্ল্যানিং এর মোটো কি ছিল? গ্রো উইথ স্টেবিলিটি। গ্রোথ উইথ স্টেবিলিটি, মানে আমরা শুধুমাত্র যে ডেভেলপমেন্ট করে যাবো এমনটা নয়, সেই ডেভেলপমেন্ট যাতে স্থায়ী হয় সেদিকেও নজর দেব।
তো এই সময় অনেক জিনিস হয়েছিল, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল, প্রথম পরমাণু পরীক্ষা 1974-এ ফার্স্ট পরমাণু পরীক্ষা হয়। পরমাণু পরীক্ষা হয়, তার নাম কি? অপারেশন স্মাইলিং বুদ্ধা। অপারেশন স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, অপারেশন স্মাইলিং বুদ্ধা প্রথম পরমাণু পরীক্ষা। এরপর যখন ব্যাংকের কথা এসছে, একটা জিনিস মনে রাখবে, 1894 সালে, তার আগে 1770 সালে ভারতের প্রথম আধুনিক ব্যাংক, ভারতের ফার্স্ট আধুনিক ব্যাংক গঠন করা হয়, যার নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান। ঠিক আছে। তারপর 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গঠন হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গঠন হয়, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা হচ্ছে কি? প্রথম পূর্ণরূপে ভারতীয় দ্বারা সঞ্চালিত ব্যাংক। ফার্স্ট পূর্ণরূপে ভারতীয় দ্বারা সঞ্চালিত ব্যাংক। তার আগের ব্যাংকগুলোতে কিন্তু ভারতীয় থাকলেও কন্ট্রোল করছিল ইংরেজরা, এবং 1894 সালে প্রথম ভারতীয় দ্বারা সঞ্চালিত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গঠন হয়, এবং পরবর্তী ক্ষেত্রে 1911 সালে একটা ব্যাংক গঠন করা হয়, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া। আর এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভারতীয়। ওনারশিপটাও কার কাছে ছিল? ওনারশিপ সেটা হচ্ছে ইন্ডিয়ান, ভারতীয়র কাছে। ঠিক আছে। এরপর ব্যাংকের আরো ইতিহাস আছে, সেটা অন্য কোনো একটা ইকোনমিক্সের প্রশ্নে আলোচনা করব। এরপর দেখো হুমায়ুন নামা, মুঘল জগতের একটি আভাস প্রদান করে। এই বইটি কে লিখেছেন? জাহানারা, গুলবদন বেগম, আবুল ফজল নাকি নাদিরা? হুমায়ুন নামা, গুলবদন বেগম তোমরা সকলেই জানো, আর আবুল ফজলের হচ্ছে আকবর নামা। এর হচ্ছে আকবর নাম। এরপর দেখো হুমায়ুন, হুমায়ুনের যে সময়কাল সেটা হচ্ছে 1530 থেকে 1556। এই সময়কালটা তিনি শাসন করেছেন, এবং তার জন্ম, ঠিক আছে, জন্মটা হচ্ছে তোমার 1508 সালে, কোথায়? কাবুলে, আফগানিস্তানের কাবুলে তার জন্ম হয়। ঠিক আছে। 1530 সালে তিনি সিংহাসনে বসেন, এবং 1539 সালে চৌসার যুদ্ধ হয়। কার কার সাথে? চৌসার যুদ্ধ, যেখানে হুমায়ুনের সাথে কার হয়েছিল? শের শাহ সুরি। এবং এখানে হুমায়ুন যুদ্ধে হারে, এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি কি করেছিলেন? গঙ্গাতে ডুব দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে। এবং তার মৃত্যুটা যদি কিভাবে হয়েছে শুনো, মানে 1556 সালে হুমায়ুন কিভাবে মারা গিয়েছিল? দিল্লি লাইব্রেরি থেকে পড়ে, দিল্লি লাইব্রেরি, সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ঠিক আছে। আচ্ছা, জাহানারাকে, জাহানারা হচ্ছে তোমার শাহজাহান, ঠিক আছে, শাহজাহান এবং মুমতাজের কন্যা। মুমতাজের কন্যা হচ্ছে জাহানারা। কিছু কিছু আমি জায়গায় দেখলাম যে বলছে শাহজাহান মুমতাজ মারা যাওয়ার পর নাকি তার মেয়ে জাহানারাকে বিয়ে করেছে। এই ঘটনা কতটা সত্য, সত্যতা আমার কাছে জানা নেই, তবে এই ঘটনাটা আমি ইন্টারনেটেই দেখেছি। তো যাই হোক, এই বিষয়টা আমি পরে খতিয়ে দেখে তোমাদেরকে জানাবো এটা সত্যতাটা কি, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না এই ঘটনাটা সত্য। হতেও পারে, তখনকার দিনে কি হয়েছে আমরা এখন কি করে জানবো, তবে এটা নিয়ে অবশ্যই জেনে করে 2-4টা বই দেখে করে তারপর তোমাকে জানাবো। নেক্সট, নিচের কোনটি শক্তির প্রচলিত উৎস নয়? উইন্ডমিল, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। প্রচলিত উৎস বলতে কি বোঝায়? যেখান থেকে আমরা রেগুলার জীবনে
এনার্জি নিয়ে থাকি। তো দেখো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস CH4 মিথেন থেকে আমরা আগুন জ্বালাই। তো দেখো এইগুলোর থেকে কিন্তু আমরা ডেলি ইউজ করি, কিন্তু উইন্ড মিলের যে কারেন্ট সেটা কিন্তু আমরা ইউজ করি না বলতে গেলে। তো তার জন্য এটা হচ্ছে অপ্রচলিত উৎস। নেক্সট, লেন্সের এসআই ইউনিটের শক্তিকে কি বলা হয়? এসআই ইউনিটের মানে লেন্সের একক ডায়োপ্টার, আগেও এটা আলোচনা করেছি। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হিন্দ স্বরাজ বইটি লিখেছেন? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সরোজিনী নাইডু, জওহরলাল নেহরু। তো হিন্দ স্বরাজ, হিন্দ স্বরাজ বইটি লিখেছেন কে? মহাত্মা গান্ধী। ঠিক আছে, কে লিখেছেন? মহাত্মা গান্ধী। আর এই বইটার সম্পূর্ণ নাম হচ্ছে হিন্দ স্বরাজ और इंडियन होम रूल। ইন্ডিয়ান হোম রুল, এই বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর আরো একটা বই রয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কার? গান্ধীজির। সুভাষচন্দ্র বসুর লেখা দুটা বই, যেমন একটা হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, আর একটা হচ্ছে তোমার দ্য ইউথ, ড্রিমস অফ ইউথ। ড্রিমস অফ ইউথ। সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা গভর্নর এবং জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন সরোজিনী নাইডু, এবং ভারতের প্রথম মহিলা গভর্নর সরোজিনী নাইডু। তার লেখা দুটো বই হচ্ছে একটা দ্য গোল্ডেন থ্রিশোল্ড, আর একটা হচ্ছে তোমার, এটাই মনে রাখবে না, দ্য গোল্ডেন থ্রিশোল্ড। আচ্ছা, সরোজিনী নাইডু গভর্নরের পদটাকে কি বলেছিল জানো? তিনি বলেছিলেন যে গভর্নরের পদটা হচ্ছে সোনার খাঁচায় বন্দি একটা পাখির মতো। জওহরলাল নেহেরু, তার লেখা বইয়ের নাম কি? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। কি? একটা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। ঠিক আছে, নেক্সট, আয়োডিন ড্যাশের সংশ্লেষণের জন্য অপরিহার্য। আয়োডিন কি সংশ্লেষ করে, কি সিনথেসিস করে? সাইটোকাইনিন, ইনসুলিন, থাইরক্সিন নাকি ইস্ট্রোজেন? তো দেখো আয়োডিন, এটা হচ্ছে থাইরক্সিনকে সংশ্লেষিত করতে সাহায্য করে। আয়োডিন কি করে? আয়োডিনের মেন কাজ হচ্ছে থাইরয়েড হরমোন তৈরি করা, থাইরয়েড হরমোন। ঠিক আছে, দেখবে আমরা যখন আমাদের দেহে আয়োডিনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, তার জন্য আমরা সবাই কি করি? আয়োডাইজড নুন ব্যবহার করি। ঘরে দেখবে টাটা সল্ট, সেখানে লেখা থাকবে আয়োডাইজড নুন। ঠিক আছে, আচ্ছা, নুন ছাড়া আমরা কোথায় কোথায় আয়োডিন পেয়ে থাকি? এটা একটা প্রশ্ন। সেটা হচ্ছে তোমার মাছে পাই, মাছ, ফিশ। তারপর হচ্ছে দুধ জাতীয় পদার্থ, যেমন দুধ, দই, তারপর হচ্ছে কি বলবো, চাছি যেগুলোকে বলা হয়, সেগুলোতে পাওয়া যায়। তাছাড়া ডিমের মধ্যেও আয়োডিন থাকে, এবং চিকেন, এগুলো হচ্ছে তোমার আয়োডিনের সোর্স। আর সব থেকে ভালো সোর্স হচ্ছে কি? সল্ট। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাসটা ছোট তোমাদের মনে হতেই পারে, কারণ কি আমরা এনটিপিসির অনেকগুলো পিওয়াইকিউ আলোচনা করেছি, এবং প্রত্যেক দিন একটা দুটো করে প্রশ্ন ছাটা হয়ে যাচ্ছে, কারণ কি একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, তো সেই প্রশ্নগুলো আলোচনা করার কোনো মানে নেই। ওই কারণে একটা সময় দেখবে যে যদি তোমরা ক্লাসগুলো পরপর করতে থাকো, একটা সময় দেখবে কোশ্চেনের যে মানে কালেকশন সেটা অনেক কমে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ বারবার রিপিট হচ্ছে প্রশ্ন। তো এখান থেকে তোমাদেরকে বুঝতে হবে যে প্রথম শিফটে বা প্রথম দু তিনটা শিফটে যেরকম প্রশ্ন হয়, সেরকম প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসে। মানে প্রথম দিন ধরো
তিনটা শিফটে পরীক্ষা হচ্ছে, তো তুমি যদি এই প্রথম তিনটা শিফট একটু অ্যানালাইসিস করতে পারো, তো সেকেন্ড দিন যখন পরীক্ষা দিতে যাবে দেখবে প্রশ্নগুলো ঠিক হুবহু একই রকম না হলেও একই জায়গার থেকে এসছে। তার জন্যই সম্প্রতি আরআরবি কি করেছে, অ্যানালাইসিস মানে কোশ্চেন পত্র অ্যানালাইসিসটা বন্ধ করে দিয়েছে, ইল্লিগাল করে দিয়েছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ক্লাসগুলো তোমাদের জন্য খেটে বানাই, তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমি অবশ্যই চাই যে তোমরা করো, কারণ তোমরা এই ক্লাসগুলোর মধ্যে কতটা ইনভলভ হচ্ছ তোমাদের রিয়াকশনের মাধ্যমে বোঝা যায়। ঠিক আছে, তো তোমরা একটা কমেন্ট বা একটা লাইক করলে আমি কয়েক কোটি টাকা বা স্যার কয়েক কোটি টাকা পাবে না, বরং আমাদের একটু ভালো লাগবে এবং আরো নতুন নতুন ক্লাস আনতে সুবিধা হবে। তো আজ এই পর্যন্তই, পরের দিন আরো একটি অন্য ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, বাই, জয় হিন্দ, জয় ভারত।